একটি গ্রামে ধনীরাম নামের একজনই খুব জেদি আর অহংকারী শেঠ ছিল। একদিন ধনীরামের বউ অর্চনা ধনীরামকে বলল, ওগো শোনো, তুমি গ্রামবাসীর সাথে যা খারাপ ব্যবহার করো এটা কিন্তু একদম ঠিক নয়। তোমায় কতবার বলেছি অর্চনা যে আমার কাজের মাঝে তুমি এসো না তো। এই দেখো কি বলছো। ওমা, তোমার কাজের কথা এখানে কোথা থেকে এলো গো? অর্চনা, আমার সুদের ব্যবসা। আমি যদি সমস্ত গ্রামবাসীদের সাথে কথা বলি তাহলে ওরা আমাদের সমস্ত পয়সা মেরে বসে পড়বে। এটা বলে ধনীরাম ওখান থেকে গজগজ করে নিজের প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে গেল আর সোজা পঞ্চায়েত প্রধানের বাড়িতে এলো। এই যে প্রধান মশাই, তোমার গরিব বন্ধু এখনো পর্যন্ত আমার পয়সা সুদ সমেত ফেরত দেয়নি। আরে ধনীরাম বাবু দিয়ে দেবে। এখন এই সময় আর্থিক অবস্থা খুব খারাপ তো। প্রধান মশাই, তুমি যেমন বলেছিলে, যত বলেছিলে দিয়ে দিয়েছি। এখন আমাকে আমার পয়সা ফেরত দাও, নয় আমি ওর জমি কেটে নেবো। কিন্তু দেখো, এরকম করো না কিন্তু বাবু। সুখী আসলে খুব গরিব মানুষ তো, সামান্য একটা জমি রয়েছে ওর কাছে, যেটা চাষ করে নিজের পরিবারের পেট ভরে, তাই না? এটা কোনো আমার সমস্যা নয়। আমি তোমায় কাল পর্যন্ত সময় দিলাম, কালকের পরে আমি তোমার কাছে আসবো না, সোজা সুখিয়ার কাছে চলে যাব। ধনীরাম সোজা নিজের প্রাসাদে চলে এলো। ধনীরামকে দেখে ওনার সৎ সহকর্মী কালিয়া ওকে বলল, কি হয়েছে বাবু, কি হয়েছে? আজকে আপনার মুখের ওপরে এরকম ভয় ভয় ভাবে দেখাচ্ছে কেন বলুন তো? আরে তোমায় কি বলি কালিয়া, এই সুখিয়ার যে নিজেকে কি মনে করে, আজকে আমি প্রধানকেও হুমকি দিয়ে দিয়েছি। নয় আমায় কালকে পয়সা চাই, নয় সুখিয়ার জমি। বাবু, এই কথাটা অনেক পুরনো হয়ে গেছে। যখন কোনো কৃষক নিজের দাম দিত না তখন তার জমি কেড়ে নেওয়া হতো। তুমি কি বললো আমি ঠিক বুঝতে পারলাম না। এই ধনীরাম বাবু, কয়েকদিনের মধ্যেই গরম পড়তে চলেছে তো, আর গরমের সময় তো প্রত্যেক পরিবারের প্রয়োজন হয় পাখা, কুলার। হ্যাঁ, এটা নতুন কি? আরে একবার মাথাটা খাটিয়ে দেখুন না, মোটামুটি সমস্ত গ্রামবাসী লোকেরা আপনার কাছ থেকে ঋণ নিয়েছে বটে। ওদের সবার বাড়ির কুলার আর পাংখা সুদ হিসেবে নিয়ে নিন না, এইভাবে আপনার সুদটাও উসুল হয়ে যাবে আর লোকজন আপনার ঋণও থাকবে, তাই না? বাবা কালিয়া, বাহ, তোমার বুদ্ধির তো দেখছি কোনো তুলনাই করা যাবে না বাবা। আর এখন তো আমি এর একেবারে ঘায়েল হয়ে গেলাম। কিছুদিন পরে ভয়ঙ্কর গরমে শুরু হয়ে গেল। সুখিয়া বাজার থেকে নতুন কুলার নিয়ে বাড়িতে এসেছিলই, আর তখনই ওর 12 বছরের মেয়ে চম্পা খুব আনন্দে নিজের মাকে বলল, আরে মা, দেখো বাবা বাজার থেকে নতুন কুলার নিয়ে এসেছে। ওমা, তোমার কি দরকার ছিল কুলার আনার? তোমার প্রথমে ধনীরামের থেকে নেয়া ঋণ চুকিয়ে দেওয়া উচিত ছিল। তুমি বললে যে ধনীরাম পঞ্চায়েত প্রধানকে আমাদের জমি কেড়ে নেয়ার কথা বলেছেন। আমি কয়েকদিন পরে ধনীরাম বাবুর এক এক পয়সা মিটিয়ে দেব আমি চম্পা। যদি গরম না পড়ে তাহলে সমস্ত ঋণ আমি দিয়ে দিতাম। আর তখনই ধনীরাম ওখানে গজগজ করতে করতে কালিয়াকে নিয়ে পৌঁছে গেল। বাহ সুখিয়া, বাহ, টাকা মেটানোর পয়সা নেই তোমার কাছে, বাজার থেকে নতুন কুলার কেনার পয়সা রয়েছে। ধনীরাম বাবু, আমাকে মাত্র 10টা দিন সময় দিয়ে দিন, এক একটা পয়সা আপনাকে ফিরিয়ে দেব আমি। তুমি পয়সা তুমি দিতে থেকো, ঠিক আছে? এই মুহূর্তে আমি সুদ হিসেবে তোমার এই কুলারটা তুলে নিয়ে যাচ্ছি। ধনীরাম সুখিয়ার কুলার ওখান থেকে জোর জবরদস্তি নিয়ে গেল, আর সন্ধে পর্যন্ত ধনীরাম সে কুলার নিজের প্রাসাদে রেখে দিল আর কালিয়াকে বলল, তোমার কোনো তুলনা হয় না কালিয়া। এখন গ্রামবাসী লোকেরা জানবে যে আমার পয়সা সময় মতো না দিলে পরে কি ফলাফল হয়। এরপরটা আপনার ভয় চারিদিকে ছড়িয়ে পড়বে বাবু। যখন গরমে একেবারে ঘাম ঝরতে শুরু করবে না, তখন লোকজন নিজের পাখার কুলার নেবার জন্য আপনার পা ধরে সবাই ক্ষমা চাইবে। তখন আপনি ইচ্ছে মতন করে সুদ নেবেন, ঠিক আছে? পরের দিন সুখিয়ার মেয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা, এবার কি হবে? ধনীরাম তো আমাদের কুলার আর ভেঙে যাওয়া পাখা নিয়ে চলে গেছেন। মা, ওটা শুধু আমারই নয়,
বরং গ্রামের সমস্ত বাড়ি থেকে কুলার আর পাখা কেড়ে নিয়ে চলে গেছে। আজকে যে কুলারটা আমি চাইতে গিয়েছিলাম, ধনীরাম আমার কাছে পয়সা চাইলো। আমি ওকে তার অর্ধেক পয়সা তো ফেরত দিয়ে দিয়েছি। তারপরেও ও আমাকে না আমার ওই কুলারটা দিল, না আমাকে ওই ভাঙা পাখাটা দিল। যা কিছু হোক, ভয়ঙ্কর গরম বেড়ে গেছে, এবার কি হবে? আরে এই কথা ভেবে ভেবে আমার মাথা একেবারে খারাপ হয়ে গেল আরতি। আমার কাছে তো বীজ কেনার পয়সা পর্যন্ত নেই, যেটা দিয়ে আমি আমার জমিতে ফসল ফলাতে পারবো। আরে ফসল বিক্রি করে আমার মেয়ে চম্পার জন্য একটা কুলার কিনেছিলাম। কিছুদিন পর গ্রামে খুব গরম পড়তে থাকলো। এইসব দেখেও ধনীরামের ওই সব মানুষের ওপরে একটুও দয়া হলো না। দেখলে কালিয়া, সমস্ত গ্রামবাসীরা গরমে কিরকম কষ্টে রয়েছে। আপনার পয়সা না দেওয়ার এখন ফল ভোগ করছে বাবু। এদিকে সুখিয়া চিন্তিত হয়ে নিজের ক্ষেতের দিকে তাকাচ্ছিল। তখনই গ্রামের সব থেকে বুড়ো কাকা ওর কাছে এসে বলল, কি হলো সুখিয়া, এরকম মুখ খারাপ করে বসে আছো কেন? এখন আর কি বলি কাকু, আপনি তো জানেনই যে ধনীরাম বাবু গ্রামের সবার হালুয়া একেবারে টাইট করে ছেড়েছে। আমার কাছে বীজ কেনার পয়সা পর্যন্ত নেই। কাকা খুবই রহস্যময় আন্দাজে সুখিয়াকে বলল, আমি তোমাকে একটা উপায় বলি, শোনো আমার কথা। এখান থেকে অনেকটা দূরে একটা জঙ্গল আছে। গরমের সময় ওই জঙ্গলে একটা দোকান বসায়, আর ওই দোকানে তরমুজের বীজ বিক্রি হয় রে। ওই বীজগুলোকে কিনে নাও আর নিজের জমিতে পুঁতে দাও। কাকা, এত ভীষণ গরম পড়ছে, যতক্ষণে তরমুজের ফসল তৈরি হবে ততক্ষণে তো সময় পার হয়ে যাবে। তুমি এই বীজগুলো নিয়ে তো এসো। আর হ্যাঁ, এটা একটা রহস্য, এই রহস্য যেন কাউকে কখনো বলো না। এইটুকু বলে কাকা ওখান থেকে চলে গেলেন। এই কাকাও না অদ্ভুত কথা বলে সব। আমার কাছে তো পয়সাই নেই, যাকগে তাও চেষ্টা করে দেখি না একবার। সুখিয়া কাকার বলে দেওয়া রাস্তা দিয়ে চলতে থাকলো আর তারপর জঙ্গলে পৌঁছে গেল, যেখানে একটা ছোট দোকান ছিল আর ওখানে বিভিন্ন রকমের বীজ রাখা ছিল। সুখিয়া ওর কাছে গিয়ে বলল, গ্রামের বুড়ো কাকা আপনার ঠিকানাটা আমাকে দিল। কিছু বীজ কি আমি পেতে পারি? কিন্তু আমার কাছে পয়সা নেই। কোনো ব্যাপার না, তুমি তরমুজের বীজগুলো নিয়ে যাও। বীজের দাম আমার কাছে কয়েকদিন পরে এমনি এমনিই চলে আসবে। আমি কিছু বুঝলাম না, কয়েকদিন পরে সব বুঝে যাবে। সুখিয়া ওই তরমুজের বীজগুলো নিয়ে নিজের বাড়ি চলে গেল আর সব ঘটনা নিজের বউকে বলতে লাগলো। কাল থেকে আমি আর চমকিও তোমার সাথে খেতে কাজ করব। এই সুযোগে খেতে কিছু হাওয়া তো পেয়ে যাব আমরা। সুখিয়া ওইসব বীজগুলোকে পুঁততে লাগলো। পরের দুপুরবেলায় সুখিয়া আর তার পরিবার নিজেদের খেতে পৌঁছালো। তো সামনের দৃশ্য দেখে ওরা একদম হতবাক হয়ে গেল। খেতে খুব বড় আকারের তরমুজ রাখা ছিল। আরে আরতি, এক রাতের মধ্যেই এমন ফসল হয় নাকি কখনো, তাও এত বড় বড় আকারের? বুঝতে তো আমিও পারছি না। এই তরমুজগুলোকে কেটে এটা দিয়ে একটা ছাদও বানানো যাবে। সুখিয়া একটা বড় তরমুজ নিয়ে ওটাকে মাঝখান দিয়ে কেটে দিল আর নিজের মেয়েকে খাওয়াতে লাগলো। হঠাৎই চমকি রোদের কারণে অজ্ঞান হয়ে গেল। চমকি, কি হলো মা? চোখটা খোল। মনে হয় ও গরমের কারণে অজ্ঞান হয়ে গেছে। সুখিয়া তখনই ওই তরমুজের খোসা দিয়ে ছাতার আকার করে নিজের মেয়ের ওপরে ঢেকে দিল। হঠাৎই চমকি জ্ঞান ফিরল আর নিজের বাবাকে বলল, বাবা, গরমে তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই কিরকম কথা বলছো তুমি? বাবা, এই তরমুজের ছাতার নিচে তো খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন আমি কুলারের সামনে বসে আছি। চমকির কথা শুনে সুখিয়া তক্ষুনি দুটো তরমুজের ছাতা বানিয়ে নিল। সুখিয়া আর ওর বউ বরফের মতো ঠান্ডার অনুভূতি হতে লাগলো। ওগো, তুমি এ কোন তরমুজের বীজ নিয়ে এসছো গো, যে এত চমৎকারী তরমুজ আমাদের খেতে হয়েছে? সুখিয়া হেসে বলল, এটা একটা রহস্য আরতি। বাবা, পুরো গ্রাম গরমে অস্থির হয়ে যাচ্ছে। তুমি তরমুজ বিক্রি করার জায়গায় তরমুজের ছাতা কেন বিক্রি করো না?
সুখিয়ার চামকির এই উপায় খুব ভালো লাগলো। ও বাজারে তরমুজের ছাতা বানিয়ে বিক্রি করতে লাগলো। একজন ব্যক্তি যে গরমে খুবই অস্বস্তিতে ছিল এসে বললে, আরে দাদা, খুব গরম পড়েছে বুঝলে তো, আর এই ধরনের ছাতা তো আমি এই প্রথম দেখছি জীবনে। এটা হলো তরমুজের ছাতা। এই ছাতার তলায় বরফের মতো ঠান্ডা মনে হবে। তাহলে দিন না, আমাকে একটা দিন না আপনি। ওই গ্রাহক যে ওই তরমুজের ছাতার নিচে এলো, সে তার নিজের শরীরের মধ্যে ঠান্ডা অনুভব করতে লাগলো। দাদা, সত্যি দারুণ লাগছে। তোমার এই তরমুজের ছাতা কিন্তু একেবারে চমৎকার করে দিল। কিছুদিনের মধ্যেই গ্রামের প্রত্যেকটি লোক সুখিয়ার তরমুজের ছাতা ব্যবহার করতে শুরু করলো। এইটা দেখে কুলার আর পাখার দোকানের মালিকেরা তাদের দোকানদারি শেষ হয়ে গেল। ওরা সবাই একটা মিটিং ডাকলো। মিটিংয়ে একজন দোকানদার সব দোকানদারকে বলল, এই সব কিছু ধনী দামের জন্যই হয়েছে। না ওই গ্রামের লোকেদের কুলার আর পাখা সুদ হিসেবে তুলে নিয়ে যেত, আর না সুখিয়ার তরমুজের ছাতাগুলো এত বিখ্যাত হতো। আরে ওর ছাতার তলায় তো খুব ঠান্ডা লাগে জানো তো। তাহলে লোকজন আমাদের কাছ থেকে কুলার আর পাখা কেন কিনবে বলো তো? এই সব কিছুর মূল্য রয়েছে ওই ধনিয়া বুঝে, আর ওর সঙ্গে কালিয়া। ওদের দুজনের মাথা একেবারে একটু বেশি বাড়াবাড়ি করে। ওদেরকে উচিত শিক্ষা দিতেই হবে। ওই সব দোকানদার একত্রিত হয়ে পরের দিন ধনীরামের প্রাসাদের সামনে পৌঁছালো। এত দোকানদারকে দেখে ধনীরাম আর কালিয়া ভয় পেয়ে গেল। এই তোমরা এখানে কি করছো? আরে এইসব তোমার জন্যই তো হয়েছে বুঝেছ, যে এত ক্ষতি আমাদের হয়ে গেল। এটা বলেই ওই একজন দোকানদার সব দোকানদারকে বলল, আরে তোমরা দেখছো কে? দুজনকে পেটাও। ধনীরাম আর কালিয়া গ্রাম ছেড়ে পালিয়ে গেল। সুখিয়ার আর্থিক পরিস্থিতি এখন অনেক বেশি শুধরে গেছিল। সুখিয়া বুড়ো কাকার কাছে গিয়ে বলল, কাকা, শেষমেশ এই দোকানদার কি বীজ বিক্রি করে বলুন তো? এখনো কি আমি এই রহস্যের ব্যাপারে বলবেন না? ওই ব্যাপারে তো আমার অনেক বড় দাদু বলেছিল, অনেকদিন কুলার আর পাখা তো থাকতো না, তখন সেই সময় তরমুজের এই ছাতা ব্যবহার করতো। সুখিয়া হাসতে হাসতে নিজের বাড়ি চলে গেল। সুখিয়া আজও তরমুজের ছাতা বানিয়ে বিক্রি করত। কৃষক গ্রামের সমস্ত লোক কৃষক আর খেতি বাড়ি করে নিজের জীবনযাপন করত। কেউ চাষবাস করত, কেউ সবজির কাজ করত, আর কোনো কৃষক ফল করত। শোন ভাই, এইবারও দেখছি আমাদের এই গ্রামের উপরে ওপরওয়ালার অনেক কৃপা হয়েছে, আর সেই জন্যই তো আমার ফসলে দেখছি এত ফলন হয়েছে। হ্যাঁ, এবারে গাছগুলোও দেখছি অনেক ফলে ভর্তি। মনে হচ্ছে ভালোই লাভ হতে চলেছে। আমার ছোট ভাই ভীমা সবজি চাষ করে, তো ও তো বলছিল যে এইবারে নাকি সবজিও খুব ভালোই চাষ হয়েছে। আমি তো ভাবছি এবারে আমরা নিজেরাই সব জিনিসপত্র বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। আরে কিন্তু আমাদেরও তো সেরকম জানাশোনা নেই, তাই না, যে যে কোনো দোকানদার আমাদের থেকেই সোজাসুজি কিনবে। হ্যাঁ হ্যাঁ, আর সেটারই তো বেশি করে লাভ নিয়ে নেয়, আর আমাদেরকে কম দামে সবজি আর বিক্রি এইসব কিছু কিনে নেয়। ভৈরব আর কালী কথাই বলছিল, তক্ষুনি ওখানে বনিয়া চলে আসে। আরে কেমন আছো বন্ধুরা? শুনলাম নাকি এবারে নাকি সবারই চাষে খুব ভালো ফলন হয়েছে। হ্যাঁ, সবারই তো ভালো চাষ হয়েছে, কিন্তু তার ভালো দাম পেলে তখনই আনন্দ হবে। বন্ধু, আমি তো সবসময় চেষ্টা করি যে সমস্ত চাষিদের সঠিক দাম যেন তারা পায়, কিন্তু আমি আর কি করি বলো তো, বাজারের অবস্থা খুবই খারাপ। সেজন্য আমি একেবারে বাধ্য হয়ে দাঁড়িয়েছি কম দামে ফল সবজি কেনার জন্য। কিন্তু এবারে সবারই ভালো লাভ হবে, দেখো, আমার কথা মনে রেখো। আচ্ছা ঠিক আছে, আমরা ফসল কাটতে যাচ্ছি, তাহলে আপনার সাথে পরে দেখা হবে। ভৈরব আর কালী ক্ষেতের দিকে চলে যায়, আর বনিয়া নিজের বাড়ির দিকে যায়। দেখলে কালী দাদা, বেটা বানিয়াটা মিষ্টি মিষ্টি কথা বলে আমাদেরকে বন্ধু বলে। আরে সত্যি তো এটাই যে ওকে আমরা শত্রু হিসেবেও মেনে নিতে পারি না। হ্যাঁ সত্যি, এই বানিয়াটা আমাদের উপর শত্রুদের মতন ব্যবহার করে। অন্যদিকে বনিয়া বাড়িতে যায় আর পেপার খুলে পড়তে শুরু করে। তখনও জানতে পারে যে কিছুদিন পর ভয়ঙ্কর গরমের কারণে চারদিক শুকিয়ে যাবে। তাড়াতাড়ি চাষিদের সমস্ত ফসল কম দামে কিনে নেব, আর যখনই খরা দেখা দেবে ওগুলো বেশি দামে বাজারে বিক্রি করে দেব। বনিয়া নিজের আলমারি থেকে পয়সা বার করে আর কৃষকদের কাছে চলে যায়।
সমস্ত কৃষক নিজের নিজের ক্ষেতে ফসল কাটছিল। এই যে সব চাষি ভাইরা, আমার কথা মন দিয়ে শোনো। বনিয়ার আওয়াজ শুনে সমস্ত কৃষক নিজের নিজের কাজ ছেড়ে বনিয়ার কথা শোনার জন্য চলে আসে। সরকার ঘোষণা করেছে এবারে নাকি সবাইকে ফ্রিতে অনেক সবজি দিয়ে দেবে, আর তার ফলে তোমাদের মতন সব চাষি ভাইদের সবজি কেউ আর কিনবে না। তোমরা তোমাদের জিনিসপত্র আমাদেরকে বিক্রি করে দাও তাড়াতাড়ি। বনিয়া সমস্ত কৃষকদেরকে গরম পড়ার কথাটা লুকিয়ে দেয় আর সরকার দ্বারা শস্য দেওয়ার মিথ্যে খবরটা ছড়িয়ে দেয়। আর তারপর সমস্ত কৃষক তাকে সস্তা দামে ফসল বিক্রি করে দেয়। কিন্তু ফসলে তুমি কি দাম দেবে? গমের জন্য 10 টাকা কিলো, চাল 15 টাকা কিলো, আর সবজি 20 টাকা কিলো, আর ফলও 20 টাকা কিলো। আরে এটা তো খুবই কম দাম। দেখো, আমি তো এই দামেই কিনতে চাই। যদি বিক্রি করতে চাও বিক্রি করো, না হলে তোমরা তোমাদের ফসল নিজেদের বাড়িতে পচাও। ফসল বিক্রি না হয়ে যাওয়ার কারণে সমস্ত কৃষকরা বনিয়াকে সস্তা দামে নিজের ফসল বিক্রি করে দেয়, যেটা বনিয়া গ্রামের পাশে বানানো একটা নিজের ফ্যাক্টরিতে রেখে নেয়। পেপারে আসা সমাচারটা পড়ার পর কিছুদিন পরেই ভয়ঙ্কর শুকনো পড়ে আর সমস্ত কৃষকের ক্ষেত খারাপ হয়ে যায়, যার কারণে বাজারে ফসল, সবজি আর ফলের দাম খুব দামি হয়ে যায়। আর কিছু সময়ের মধ্যেই বাজারের সব কিছু শেষ হয়ে যায়। এইবার আসল খেলা শুরু হবে। এবার আমি খরার সুযোগটা নিয়ে অনেক বেশি টাকা রোজগার করব। কৃষক বনিয়ার মলে শস্য আর ফল সবজি কিনতে যায়। আমার 1 কিলো চাল লাগবে। টাকা এনেছো তো? হ্যাঁ, আমার কাছে 20 টাকা আছে। এই আমাকে বোকা ভেবেছো নাকি? হ্যাঁ, যে এই খরার সময় 20 টাকা চাল বিক্রি করব? যাও, চাল 100 টাকা কিলো। আরে তোমার কি মাথা খারাপ হলো নাকি? আরে তোমার কি মনে নেই কয়েকদিন আগেই তুমি আমাদের কাছ থেকে এই চালই 15 টাকা কিলো হিসেবে নিয়েছিলে? আরে সেই সময় খরা ছিল না, বুঝেছো? তার মানে তুমি এটা সুযোগ নিয়ে তুমি আমাদেরকে লুট করবে? দেখো, নিতে হলে নাও, না হলে এখান থেকে চলে যাও। আমার কাছে গ্রাহকদের কোনো অভাব নেই। বনিয়া এখন গ্রীষ্মকালের সুযোগ বুঝে গ্রাহকদের কাছে যা মর্জি তত দাম নিত। যার কাছে টাকা থাকতো ওরা উঁচু দামে শস্য কিনত। কিন্তু গরিব কৃষকদের ওপর গ্রীষ্মকালের খুব বাজে প্রভাব পড়ে, যার কারণে কৃষকদের খিদে পেটেই থাকতে হতো। ভৈরব একটা শেষ সুযোগ বুঝে বনিয়ার কাছে যায়। দেখো দাদা, আমরা সমস্ত ফসল তোমাকে কম দামে বিক্রি করে দিয়েছি, আর আজকে খাবার মতন আমাদের কাছে কিছুই নেই। এরকম খারাপ সময় আমাদেরকে সাহায্য করবে না? এই এখান থেকে বেরোতো, গরিব ভিখারি কোথাকার। বনিয়া শুধু ধনী লোকেদেরকে উঁচু দামে ফল, সবজি আর শস্য বিক্রি করত। কিন্তু এক রাত্রিবেলা হঠাৎ করে আকাশে কালো মেঘ চলে আসে আর বিদ্যুৎ চমকাতে থাকে। আর মেঘ ফেটে যাওয়ার কারণে কৃষক গ্রামে বাড় চলে আসে, যার কারণে বনিয়ার মলের সমস্ত শস্য বয়ে যায়। আরে আমি তো শেষ হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। কেউ আমার মালপত্র ভেসে যাওয়া থেকে রক্ষা করো। বৃষ্টির জলের কারণে চারদিকে জল জমে যায়। তখনই জঙ্গলের দিক থেকে একটা ময়ূর আর তার কিছু ছোট ছোট বাচ্চা জলে বইতে বইতে চলে আসে। বনিয়া ওদেরকে দেখে, কিন্তু তাদেরকে বাঁচানোর বদলে কিনারায় চলে যায়। ভৈরব আর কালীর নজর ময়ূর আর তার বাচ্চাদের ওপর পড়ে, আর ওরা দুজন ওদেরকে বাঁচিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। তুমি আমার আর আমার বাচ্চার প্রাণ বাঁচিয়েছো, এইটা রেখে নাও, তোমার পরিবারের রক্ষা করবে। ময়ূর নিজের শরীর থেকে একটা জাদুই রঙিন পাখা বার করে ভৈরবকে দিয়ে দেয়। ভৈরব বাড়িতে এসে ওই পাখাটাকে নিজের ক্ষেতে পুঁতে দেয়, যার কারণে পুরো ক্ষেত একটা বড় জাদুই রামধনু হয়ে যায়। এখন সমস্ত কৃষক ওই জাদুই রামধনুর ক্ষেতে ফসল চাষ করা শুরু করে। সবুজ জায়গায় সমস্ত সবুজ সবজি হয়, আর হলুদ অংশে ফলের মতো যেমন পেঁপে, কলা আর আম হয়। লাল জায়গাতে আটা আর চালের চাষ হয়, আর বাকি জায়গাতে অন্যান্য রকমের শস্যের উৎপাদন হয়। যেমন কর্ম তেমন ফল। দেখলে কালী দাদা, কালকে আমরা ওই মোরনি আর ওর বাচ্চাকে বাঁচিয়েছিলাম, তাই না? আর আজকে আমরা ওর জন্য আমাদের পরিবার খেয়ে বাঁচছে। সমস্ত কৃষকরা জাদুই রামধনুর ক্ষেত থেকে ফল সবজি ভেঙে বাড়িতে নিয়ে যায় আর নিজের পরিবারের সাথে ভরপেট খাবার খায়। অন্যদিকে বৃষ্টির কারণে মল বয়ে যাওয়ার কারণে বনিয়া আর তার পরিবারের কাছে খাবার জন্য কিছুই বেঁচে থাকে না, আর খিদের কারণে তাদের অবস্থা খারাপ হয়। বনিয়া কৃষকদের কাছে সাহায্য চাইতে যায়। বন্ধুরা,
আমার পরিবারের অবস্থা খুব খারাপ, কিছু খাবার মতন দিয়ে দাও। এই তোর লজ্জা করে না আমাদেরকে বন্ধু হিসেবে বলতে? মনে আছে কদিন আগে তুই ভৈরব ভাইকে বাজে কথা বলে নিজের দোকান থেকে তাড়িয়ে দিয়েছিলি, আর আজকে নিজে এসে আমাদের কাছ থেকে ভিক্ষা চাইতে এসেছিস? বনিয়া নিজের কাজের কারণে লজ্জা পায়, আর লজ্জার কারণে তার মাথা নত হয়। ভৈরব বুঝে যায় যে বনিয়া নিজের দোষ বুঝতে পেরে গেছে। আমরা তোমার মতন কঠোর নই। এই নাও, আনাজ আর কিছু সবজি রয়েছে, যাও গিয়ে পরিবারের লোককে খাওয়াও। বন্ধুরা, আমি সব সময় তোমাদের ফসল কম দামে কিনে নিয়েছি আর বাজারে গিয়ে সেগুলোকে বেশি দামে বিক্রি করেছি। এবার থেকে আমি সব সময় তোমাদেরকে সঠিক দাম দেব। আরে ঠিক আছে, যাও গিয়ে নিজের পরিবারকে খাবার খাওয়াও, যাও যাও যাও। বনিয়া ভৈরবের কাছ থেকে খাবার নিয়ে যায় আর নিজের পরিবারকে খাবার খাওয়ায়। এখন থেকে বনিয়া সমস্ত কৃষকদের তাদের ফসলের উচিত দাম দেয়, যার কারণে সমস্ত কৃষক হাসি খুশি রামধেনুওয়ালা জাদুই চাষ করে আর ফসল করে, আর সবাই একে অপরের সাথে ভালোভাবে জীবন কাটায়। কুমার ছিল একজন চাষি। ওর তরমুজের ক্ষেত ছিল। গরমের সময় ওর গোটা ক্ষেত তরমুজে ভরে যেত। দেখ কুমার, এবছর কি দারুণ ফসল হয়েছে, মিষ্টি মিষ্টি তরমুজ। ঠিক কথা বাবা, তরমুজ ফলানোর মজাই আলাদা বাবা। তাই আমি তোমার মতো তরমুজই ফলাবো। এই হলো আসল কথা, তুই তোর বংশের মান রাখবি দেখছি। হ্যাঁ বাবা। ক্ষেতের কাজ শেষ করে শরৎ আর কুমার দুজনেই বাড়ি ফিরে আসে। ছায়া, তুমি কি শুনেছো? কুমার আমার মতোই জমি চাষ করে তরমুজ ফলাতে চায়। হ্যাঁ, ভেবেছিলাম পড়াশোনা করে তুই অন্য কোনো পেশাতে যাবি, কিন্তু তুইও চাষ করতে চাস। মা, তরমুজই ফলাতে চাই আমি। সে না হয় ঠিক আছে, কিন্তু তুই যদি পড়াশোনা করে অফিসার হোস তাহলে তোর ভালো রোজগার হবে। সারাদিন তোর মাঠে ঘাটে কাজ করার কি দরকার আছে বলতো? এটা তুমি বোঝাতে পারবো না মা। আর টাকার কথা, আমি তোমাকে বাংলো তৈরি করে দেব, তুমি চিন্তা করো না একেবারে। হ্যাঁ, চাষিরা কখনো বাংলো বানাতে পারে না। আমি অবশ্যই বানাবো, তুমি দেখে নিও। হ্যাঁ বাবু, আমার তোর উপরে ভরসা আছে। মাকে দেখিস যে চাষিরাও বড় লোক হতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখাস, দুজনে মিলেই দেখাস। বাবা, আমি কৃষি বিজ্ঞান পড়তে চাই, যাতে আমি আমার ফসলকে আরো উন্নত মানের করতে পারি। ঠিক আছে, তুই ভর্তি হয়ে যা। ঠিক আছে বাবা। কয়েকদিনের মধ্যেই কুমার কৃষি বিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, আর ও গ্রাম থেকে দূরে অবস্থিত মহাবিদ্যালয়ের হস্টেলে থাকতে শুরু করে। মহাবিদ্যালয়টা কুমারের খুব পছন্দ হয়েছিল। রং বেরঙের ফুল, বিভিন্ন গাছ, আরো অনেক কিছু। বাড়ি থেকে ফোন এলেই, দারুণ সুন্দর, এখানে সবকিছুর খুব সুন্দর বাবা। এখানে কত রকমের গাছ আছে, খুব ভালো। শুনে ভালো লাগছে যে সবকিছু তোর পছন্দের মতোই তুই এখানে পেয়েছিস। হ্যাঁ বাবা, আমি খুব খুশি। এখন শুধু আরো ভালো তরমুজ কি করে ফলানো যায় সেটা শিখতে হবে। একদিন কুমার ইন্টারনেটে তরমুজের বিষয়ে দেখতে দেখতে ওর নজর পড়ে হার্ট শেপের তরমুজের ওপরে। আরে বাহ, এ তো একদম হার্ট শেপের তরমুজ। এমন তরমুজ হবার হয় নাকি? কুমার আরও সার্চ করার পর খুঁজে পায় চায়নার তরমুজের ক্ষেত, যেখানে ছোট্ট অবস্থায় থাকা তরমুজের ওপর প্লাস্টিকের ছাঁচ লাগানোর তরমুজ হার্ট শেপের হয়ে যায়। এটা তো আমরাও করতে পারি, কিন্তু এই ছাঁচটা কোথায় পাবো? প্রফেসর নিশ্চয়ই এটা জানবেন। কুমার তার প্রফেসরের সাথে দেখা করতে যায়। স্যার, আপনাকে বলেছিলাম না আমাদের তরমুজের ক্ষেত আছে, আমার এই ছাঁচটা চাই যা দিয়ে হার্ট শেপের মতো তরমুজ ফলে। ইন্ডিয়াতে কোনো কোম্পানি এটা বানায় না, তবে আমার এক বন্ধুর প্লাস্টিকের কোম্পানির আছে, ওর সাথে এই বিষয়ে কথা বলতে পারি, ও নিশ্চয়ই বানিয়ে দিতে পারবে। প্রফেসর তার বন্ধুকে কল করে আর তাকে এই বিষয়ে জানায়। আমি তোকে ফটোর ডেমনস্ট্রেশন পাঠাচ্ছি, এইরকম হুবহু চাই। কত পিস চাই কুমার? 100 পিসেস। 100 পিসেস? কত পড়বে? আচ্ছা ঠিক আছে, চলবে, আমি অর্ডার দিয়ে দিয়েছি। আসতে 2 সপ্তাহ লাগবে, আর 100 পিসেসের জন্য 5000 টাকা পড়বে। চলবে স্যার। আপনি জানেন না স্যার, আপনি আমার জন্য কত বড় উপকার করলেন।
আমি তো শুধু তোমাকে সাহায্য করলাম, তুমি তো তোমার বাবার পাশে দাঁড়াতে চাও, আর আমার কাজ তো হলো ছাত্রদের সাহায্য করা। এবার অপেক্ষা করো। পরের 15 দিন ধরে কুমার অধীর আগ্রহে অপেক্ষা করছিল। 15 দিন পর কুমারের পার্সেল চলে আসে। ও প্রফেসরকে 5,000 টাকা দিয়ে দেয়। অল দ্য বেস্ট কুমার। থ্যাংক ইউ স্যার। প্রফেসরের কাছ থেকে সব ছাঁচ নিয়ে কুমার তার গ্রামের দিকে রওনা হয়। গ্রামে পৌঁছেই সে সোজা খেতে পৌঁছায়, আর সব ছোট্ট তরমুজে ওই হার্ট শেপের ছাঁচগুলো আটকে দেয়। তুই এসব কি করছিস? দেখতে থাকো বাবা, এক আশ্চর্য জিনিস। কিন্তু এগুলো কি? তোমার বড় লোক হওয়ার উপায়? এসব তুই কি করছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। যা আমি বলছি সেটাই করো বাবা, শিগগিরই সব বুঝতে পারবে। বেশ কিছুদিন ধরে কুমার ওই তরমুজগুলোকে পরীক্ষা করতে লাগলো, গাছগুলোর খেয়াল রাখতে লাগলো। প্রায় 1 মাস পরে কুমারের ক্ষেত ভরে যায় হার্ট শেপের তরমুজে। এই দেখো বাবা, এ তো একেবারে হার্টের মতো দেখতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এর আকারের ফলে আমাদের কি লাভ হবে? তরমুজের স্বাদ তো একই রকম। হ্যাঁ, কিন্তু এই তরমুজের স্পেশাল হয়ে গেছে। আগে তোমার তরমুজ 30 টাকায় বিক্রি হতো, আর এগুলো 300 টাকায় বিক্রি হবে। 300 টাকায় কে কিনবে এগুলো? সেটা আমি ভেবে রেখেছি। সব তরমুজ টেম্পোতে লোড করে বরং একটু হাত লাগাও। ঠিক আছে। কুমার আর শরৎ মিলে সব হার্ট শেপের তরমুজ তুলে টেম্পোতে লোড করে দেয়, আর বাবা ছেলে টেম্পোতে শহরে পৌঁছায়। টেম্পো একটা মলের বাইরে দাঁড়ায়, আর ওরা ম্যানেজারের সাথে কথা বলতে ভেতরে যায়। স্যার, আমরা কৃষক, আমাদের কাছে স্পেশাল হার্ট শেপের তরমুজ আছে। এই বলে কুমার তাকে তরমুজ দেখায়। আমি এইরকম অদ্ভুত তরমুজ প্রথমবার দেখলাম। দাম কত করে? 300 টাকা পার পিস। ঠিক আছে, প্রথমে আমাকে 10 পিসেস দাও। যদি এই 10 পিসেস বিক্রি হয় তাহলে আমি সব কিনে নেব। ঠিক আছে স্যার, আপনি 10 পিস বিক্রি করুন, আমরা এখানে অপেক্ষা করব। মলের কর্মচারীরা ওই হার্ট শেপের তরমুজগুলো সবার সামনে রাখে। মলে যেই আসছিল সে ওই তরমুজ দেখে দাঁড়িয়ে পড়ছিল। কিছুক্ষণ পরেই একজন মহিলা 2টো তরমুজ কিনল, তারপর আরো কয়েকজন তরমুজ কিনল। 1 ঘন্টার মধ্যেই 10টা তরমুজ বিক্রি হয়ে যায়। আমি সত্যিই ভাবিনি এমনটা হবে। আমার বিশ্বাসই ছিল স্যার। ম্যানেজার কুমারের থেকে সব তরমুজ কিনে নেয়, আর ওকে 30,000 টাকা দিয়ে দেয়। কুমার সব টাকা বাবার হাতে তুলে দেয়। প্রথমবার 100টা তরমুজ বেচে এত টাকা পেলাম। 30,000 টাকা, গ্রামে 3,000 টাকা, মানে অনেক বড় ব্যাপার। আর এটা তার 10 গুণ বাবু। বাবা, এবার তোমাকে 1000টা ফলাতে হবে। সব জায়গায় তোমাকে ধন্য ধন্য করবে। টিভিতে নিউজে বলবে হার্ট শেপ তরমুজ ফলানো শরৎবাবুকে দেখুন। তাই? হ্যাঁ, আমি আরও ছাঁচের অর্ডার দিয়ে দিচ্ছি। কুমার তার প্রফেসরের মাধ্যমে আরও ছাঁচ আনিয়ে নেয়, আর তারপর শরদের সঙ্গে সঙ্গে ওর ভাইরাও হার্ট শেপের তরমুজ ফলাতে শুরু করে দেয়। অন্যদিকে হার্ট শেপের তরমুজ বিখ্যাত হয়ে যায়। সমস্ত নিউজ আর ইন্টারনেটে সেই খবরই থাকে। মলে হার্ট শেপ তরমুজ আসার সাথে সাথেই সব বিক্রি হয়ে যেত। মলের মালিকের সাথে সাথে শরদেরও অনেক রোজগার হতে লাগলো। কয়েক মাসের মধ্যেই শরদ নতুন জমি কিনে নেয়, আর ওখানেও তরমুজের চাষ করতে থাকে। আমরা তো সত্যিই বড় লোক হয়ে গেলাম কুমার। তুই ঠিক কথাই বলেছিলি যে একদিন তুই অনেক টাকা রোজগার করবি। আমি ভাবতাম চাষবাস করে রোজগার হয় না, কিন্তু তুই আমাকে ভুল প্রমাণ করেই ছাড়লি। তবে আমি খুশি, কারণ তুই সফল হয়েছিস। এসবই তোমার আশীর্বাদে মা। আমাকে কিন্তু কাল আবার মহাবিদ্যালয়ে ফিরতে হবে। আরও অনেক কিছু শেখার বাকি আছে মা। হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে শেখ। আমার নাম উজ্জ্বল কর। পরের দিন কুমার মহাবিদ্যালয়ে ফিরে যায়। সেখানে ও বনস্পতি শাস্ত্র শিখতে শুরু করে, আর ওদিকে গ্রামে তার বাবা অন্য কৃষকদের তরমুজের ছাঁচ লাগানোর কায়দা শেখাতে থাকে। কুমারের একটা ছোট্ট সন্ধানের মাধ্যমে ওর বাবা এবং আরও অনেক তরমুজ চাষিদের জীবন বদলে যায়।
হার্ট শেপের তরমুজ বিখ্যাত হয়ে ওঠে আর সেসব বিক্রি করে গরিব চাষিরা বড়লোক হয়ে ওঠে।